আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা অধ্যায় থেকে যে অবজেক্টিভ প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে দুটি অনলাইন ক্লাস দ্বিতীয় অধ্যায়ের উপরে নেওয়া হয়েছে। আজকে আমরা আরেকটি ক্লাস নেব এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার পর আগামী দিনে আমরা তোমাদের বইয়ের যে তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের উপরে যে ছোট ছোট প্রশ্ন, সেইগুলি নিয়ে পুনরায় পরবর্তী অধ্যায় শুরু করব। আজকে আমরা যে আলোচনাগুলি করব সেখানে কতগুলি প্রশ্ন, যেখানে গতদিনে শেষ করেছিলাম মেকলে মিনিট 1835 সাল, শিক্ষা বিস্তার এবং পাশ্চাত্য শিক্ষার যে মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা, সেই জায়গায় আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো উডের ডিসপ্যাচ নিয়ে, উডের প্রতিবেদন। উডের প্রতিবেদনটা কি? আমরা জানি যে স্যার চার্লস উড পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান এবং ইংরেজি ভাষা ও যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে তৈরি হয়েছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলি সমাধানের জন্যে স্যার চার্লস উডের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন প্রতিষ্ঠিত হয় এবং সেই সমস্যাগুলি সমাধান করার জন্যে স্যার চার্লস উড যে সুপারিশ করেছিলেন, ইতিহাসে তাই উডের ডিসপ্যাচ নামে পরিচিত। 1854 সালে তিনি তার প্রতিবেদনে বিভিন্ন সুপারিশ করেছিলেন। প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষা প্রসারের ক্ষেত্রে যাতে একটা সমন্বয় সাধন করা যায়, সরকারি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা যায়, তার সুপারিশ যেমন করেছিলেন, পাশাপাশি ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও তিনি বলেছিলেন এবং তার সুপারিশ অনুযায়ী কলকাতা, মাদ্রাজ, বোম্বাইয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন? আমরা জানি ড্রিঙ্ক ওয়াটার বেথুন, তিনি মূলত পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান এবং ইংরেজি ভাষা প্রসারের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং সেই সময় বাংলার কিছু মুক্ত মনের অধিকারী যারা তাদের সাহায্য সহযোগিতায় প্রথম কলকাতায় একটি ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1849 সালে, যা পরবর্তীকালে বেথুন স্কুল নামে পরিচিত। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে তৈরি হয় লর্ড ওয়েলেসলির উদ্যোগে। সেই সময় বড়লাট ছিলেন লর্ড ওয়েলেসলি। মূলত ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারীরা ভারতে এসেছিল, তাদের প্রাচ্যের ভাষা, বাংলার ভাষা, ভারতীয় সমাজের রীতি নীতি ঐতিহ্য
সম্পর্কে ধ্যান ধারণা তৈরি করার জন্যই লর্ড ওয়েলেসলি 1800 সালে নির্মাণ করেছিলেন ফোর্ট উইলিয়াম কলেজ। পরের প্রশ্ন দেখো, হিন্দু কলেজ সম্পর্কে আমরা জানি 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ, যা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ এবং অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এই হিন্দু কলেজ মূলত ডেভিড হেয়ার, পাশ্চাত্যবাদী ডেভিড হেয়ার, সুপ্রিম কোর্টের বিচারপতি হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং রাধাকান্ত দেবের উদ্যোগে এবং সেই উদ্যোগকে সাহায্য উৎসাহ দিয়েছিলেন রাজা রামমোহন রায় এবং তাদের নেতৃত্বেই মূলত 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো এই হিন্দু কলেজেরই শিক্ষক ছিলেন নব্যবঙ্গ আন্দোলনের পুরোধা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাধাকান্ত দেব, আমরা জানি, সকলেই জানি যে রাধাকান্ত দেব ছিলেন প্রাচ্যবাদী। প্রাচ্য তথা ভারতবর্ষের বাংলার যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ভাষা এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে জিয়ে রাখাই ছিল তার অন্যতম কাজ, যার ফলে তিনি ছিলেন প্রাচ্যবাদী। প্রাচ্যবাদী হওয়া সত্ত্বেও পাশ্চাত্য শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান যাতে শিক্ষা ক্ষেত্রকে আরো বেশি আধুনিকীকরণ করা যায়, তার জন্য তিনি হিন্দু কলেজ, ডেভিড হেয়ারের ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, এমনকি স্ত্রী শিক্ষা প্রচলনের ক্ষেত্রেও তার একটা ভূমিকা ছিল। মূল কথা হলো প্রাচ্যবাদী হওয়া সত্ত্বেও, রক্ষণশীল হওয়া সত্ত্বেও তিনি পাশ্চাত্যের শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে উদ্যোগ নিতে কোনো কার্পণ্য করেননি। পরের প্রশ্নে আমরা আসি, ডেভিড হেয়ার। ইতিমধ্যে আমরা বলেছি ডেভিড হেয়ার ছিলেন একজন যুক্তিবাদী এবং মানবতাবাদী। সাধারণ মানুষ মূলত ঘড়ি সারানোর কাজ করতেন, ঘড়িওয়ালা, সেই একজন ঘড়িওয়ালা সাধারণ মানুষ তিনিও পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। আমরা ইতিমধ্যে পড়েছি যে ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়েছিলেন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, ক্যালকাটা বুক সোসাইটি, এমনকি 1835 সালে যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তার ক্ষেত্রেও বিশাল অবদান আমরা দেখি ডেভিড হেয়ারের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, শ্রীরামপুর ত্রয়ী। শ্রীরামপুর ত্রয়ী, ত্রয়ী মানে তিনজন, ত্রয়ী মানে তিনজন, তারা সকলেই খ্রিস্টান মিশনারি। উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম কেরি এবং জাসোয়া মার্সম্যান। তাদের উদ্যোগে আমাদের এই পাশের জেলা হুগলিতে শ্রীরামপুরে 1800 সালে একটি মিশন প্রতিষ্ঠা করেছিলেন যার নাম ব্যাপটিস্ট মিশন, এবং তাদের উদ্যোগেই 1818 সালে শ্রীরামপুর কলেজ তৈরি হয়েছিল। শুধু শ্রীরামপুর কলেজ না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ইংরেজি ভাষা শেখানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে অনেকেই ছাপাখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং
মুদ্রিত বই যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সেই ভূমিকাও তারা পালন করেছিলেন। সেই অর্থে উইলিয়াম ওয়ার্ড, উইলিয়াম কেরি এবং জে মার্সম্যান, এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। আমরা পরের প্রশ্ন দেখব, ডক্টর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? আমরা জানি ডক্টর মধুসূদন গুপ্ত ছিলেন একজন হিন্দু শাস্ত্র অনুযায়ী ঔষধের ডাক্তার, পণ্ডিত। কিন্তু পরবর্তীকালে যে কলকাতা মেডিকেল কলেজ, সেই কলকাতা মেডিকেল কলেজে তিনি যুক্ত হন এবং পরবর্তীকালে উপযুক্ত মর্যাদা সম্পন্ন সার্জেনের পদও তিনি পেয়েছিলেন। হিন্দু সমাজের যে কুসংস্কার জগদ্দল পাথরের মতো চেপে আছে, সেই রকম এক সামাজিক পরিবেশের মধ্যে তিনি প্রথম কলকাতা মেডিকেল কলেজের সার্জন হিসেবে সব ছেদ করেছিলেন। মৃত মানুষ, যেটাকে আমরা বলি পোস্টমর্টম বা ময়না তদন্ত, এই অর্থেই ডক্টর মধুসূদন গুপ্ত বিখ্যাত। আমরা পরের প্রশ্ন দেখব, সতীদাহ প্রথা খুব গুরুত্বপূর্ণ একটি প্রথা, কে রদ করেছিলেন? আমরা এখানে অনেকেই ভুল করি। ভুলটা কেমন? বেশিরভাগ ছাত্ররা রাজা রামমোহন রায়ের নাম লিখে ফেলে, উত্তর দেয় রাজা রামমোহন রায়, কিন্তু তা নয়। রাজা রামমোহন রায় এই সতী প্রথার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলেছিলেন। মূলত তার সাহায্য ও সহযোগিতা পেয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আইন করার অধিকার তো আর রাজা রামমোহন রায়ের ছিল না, ফলে আইন করে রদ করা হয়েছিল। তাহলে কে রদ করেছিলেন? গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং 1829 সালে। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন। পরের প্রশ্ন দেখো, আমাদের নব্যবঙ্গ আন্দোলন, আমরা জানি বাংলার নবজাগরণে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে যারা প্রধান ভূমিকা নিয়েছিলেন, তাদের মধ্যে ডিরোজিও ছিলেন অন্যতম। পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এবং তিনি ছিলেন হিন্দু কলেজের শিক্ষক। ছাত্ররা তার বক্তব্যে এত বেশি আকৃষ্ট হতো, যেন মনে হতো ডিরোজিওর গায়ে, শরীরে চুম্বক লাগানো আছে। লোহা যেমন আকৃষ্ট হয়, ডিরোজিও যখন ক্লাস নিতেন, ক্লাসের ছাত্ররা তো বটেই, অন্য ক্লাসের ছাত্ররাও আকৃষ্ট হতো তার পড়াশোনার জন্যে। এবং তার নেতৃত্বেই বাংলার নবজাগরণে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, যে আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত, সেই নব্যবঙ্গ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন এই ডিরোজিও। যে নব্যবঙ্গ আন্দোলনের কথা বলছি, এর উপরেও একটা প্রশ্ন দিতে পারে যে কয়েকজন নব্যবঙ্গ দলের সদস্যের নাম বলো। আমরা জানি কয়েকজন সদস্য হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র। আবার এই রামতনু লাহিড়ীর উপরে সমসাময়িক যে একটি বিখ্যাত বই আছে, সেই বইটির নামও জিজ্ঞাসা করা হতে পারে। সেই বইটি হয়তো নাম তুলে দিল বা লেখকের নাম দিল, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ। এই রামতনু লাহিড়ী এবং তৎকালীন বঙ্গ সমাজের লেখক হলেন
শিবনাথ শাস্ত্রী। আমরা পরের প্রশ্ন দেখব। লালন ফকির, বিখ্যাত নাম। সাম্প্রদায়িক সংহতির, সম্প্রীতির, হিন্দু মুসলমান সামাজিকতার অন্যতম বাঁধন ছিলেন এই লালন ফকির। তিনি ছিলেন একজন বাউল সাধক, মানবতাবাদী এবং জাতি বিদ্বেষের তীব্র বিরোধী। তার গানের শোনা যায় 10,000-এর উপরে তার আধ্যাত্মিক এবং সামাজিক বাউল গান আছে। বিখ্যাত বিখ্যাত গান। অবাক হয়ে যেতে হয় যে আজ থেকে কয়েক শতাব্দী আগে, যখন আমরা এত শিক্ষা দীক্ষায় উন্নত হইনি, সেই সময় জাতি বিদ্বেষের বিরুদ্ধে সামাজিক সংহতি, সামাজিক বন্ধন, মানব বন্ধনের পক্ষে তিনি গান করেছিলেন। এবং তোমরা জানো হয়তো সেই বিখ্যাত গান, শূন্য দিলে হয় মুসলমান, নারী জাতির কি বা বিধান, অথবা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই বিখ্যাত বিখ্যাত গানগুলো আমরা পাই বাউল সাধক লালন ফকিরের মধ্যে দিয়ে। এবং আমাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ, সেই জায়গাতেই তিনি তার এই গান রচনা করার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এশিয়াটিক সোসাইটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা পরে ইংরেজরা মূলত এদেশের প্রাচ্য শিক্ষা ব্যবস্থা, উর্দু, ফার্সি, সংস্কৃত ভাষাকে চালু রাখার জন্য, প্রাচ্যের বিষয় সম্পর্কে, সামাজিক রীতিনীতি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য 1784 সালে স্যার উইলিয়াম জোন্সের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই এশিয়াটিক সোসাইটি। আমরা পরের প্রশ্নে চলে যাব, যেটা হলো ব্রাহ্ম সমাজ। আগেই বলেছি 1828 সালে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সভা। পরবর্তীকালে এই ব্রাহ্ম সভায় ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয় এবং এই ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজের মধ্যে দিয়ে যারা নেতৃত্বে ছিলেন, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত প্রমুখ, যারা দেবেন্দ্রনাথ ঠাকুর, তারা ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উপযুক্ত করার জন্যে, সমাজে যে বহু কুসংস্কার সেগুলি দূর করার জন্যে এবং যুক্তিবাদী মন তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য। আজকে আমরা আমাদের এই আলোচনা এখানেই শেষ করি। যেটা বলার, তোমাদের যে 100 নম্বরের পরীক্ষা, 90 নম্বরের, তার মধ্যে প্রায় 60 মার্কস আছে এই অবজেক্টিভ প্রশ্নে 1 নম্বর এবং 2 নম্বরে। যেহেতু আমাদের 5টা অধ্যায়ের উপরে পরীক্ষা হবে, মাধ্যমিক পরীক্ষা, আমাদের সিলেবাস শেষ, ফলে এই 60 মার্কস যাতে আমাদের কাছে খুব সহজ হয়ে যায়, সেই কারণে অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের এই সমস্ত প্রশ্নের উপরে যে প্রশ্নোত্তর পর্ব চলছে, সেই প্রশ্নোত্তর পর্ব তোমরা বারে বারে দেখবে,
খাতায় লিখে নেবে এবং যেগুলি পারবে না সেগুলিকে টিক করে সেইগুলোকে পুনরায় পড়ে মেমোরিতে নিয়ে নেবে। আমরা এর পরের আলোচনা শুরু করব তৃতীয় অধ্যায় নিয়ে। তোমরা সুস্থ থেকো, তোমরা ভালো থেকো।